থার্ড সেটের প্রথম কোশ্চেন আছে যে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকটি কি এবং এমকেএস পদ্ধতিতে এই ধ্রুবকের একক কি হবে। ওকে, তো চলো আমরা দেখে নিই। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী আমরা কি জানি, এফ ইকুয়ালস টু এফ ভ্যারিজেজ m1 m2 বাই আর স্কোয়ার। তো যেখানে এফটা কি না আর দূরত্বে থাকা m1 ও m2 ভরে দুটি বস্তুর মধ্যে ক্রিয়ারত কি আকর্ষণ বল। তো সেক্ষেত্রে যদি জি আমরা সমানুপাতিক ধ্রুবক ধরে নিই তাহলে আমরা কি লিখতে পারি, এফ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কোয়ার। এই জিটাই কি হলো না সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তো এখানে কি বলেছে দেখো, মহাকর্ষীয় ধ্রুবকের একক কি হবে। ওকে, একক কি হবে দেখো, এফ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কোয়ার, সেখান থেকে আমরা পেয়েছি জি ইকুয়ালস টু এফ আর স্কোয়ার বাই m1 m2। তো এমকেএস পদ্ধতিতে জি এর একক, এখানে দেখো শুধু এমকেএস পদ্ধতিতে কিন্তু জি এর একক চেয়েছি। তাহলে জি এর একক কী হবে, আমরা এর আগেও আলোচনা করেছি, আগের সেটটা আলোচনা করেছি, যারা দেখোনি তারা দেখে নাও। এফ এর একক কী হবে এমকেএস পদ্ধতিতে, নিউটন। ওকে, এবার আর এর কী হবে মিটার, তাহলে আর স্কোয়ারের জন্য মিটার স্কোয়ার এবং দুটো ভরের জন্য কেজি স্কোয়ার, তো কেজি টু দি পাওয়ার -2। ওকে, চলো এরপর আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কী আছে দেখো, সূর্যের সাপেক্ষে পৃথিবীর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার করো। তো এটা হচ্ছে ওয়ার্কশিট তোমাদের জন্য দেওয়া আছে, এটা ওয়ার্কশিট। ওকে, এটা তোমাদেরকে নিজেদেরকে করতে হবে, কিন্তু আমি তোমাদের অ্যান্সারটা বলে দিয়েছি, তোমরা অ্যান্সারটা নিজের মতো করে লিখবে। দেখো কেপলারের সেকেন্ড ল অনুযায়ী আমরা কি জানি, কেপলারের সেকেন্ড ল বলেছিল দেখো যে যখন সমান সময়ের অবকাশে যখন এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, তাহলে সমান সময়ের অবকাশে যদি প্রথমে এই দূরত্ব অতিক্রম করে এবং সেই একই সময়ে যদি এই দূরত্ব অতিক্রম করে এই দূরত্বটা, তাহলে এই যে ক্ষেত্রফল A1 হচ্ছে A1 এবং এখানে A2, সেক্ষেত্রে কি হবে A1 ইকুয়ালস টু A2। ওকে, এটা হচ্ছে কেপলারের সেকেন্ড ল। তাহলে এই সেকেন্ড ল অনুযায়ী যখন সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে তার কিটা কনস্ট্যান্ট না এরিয়াল ভেলোসিটি সমান। এই এরিয়াল ভেলোসিটি সমান হওয়ার জন্য কি হচ্ছে না পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি এরা যদি চেঞ্জ হয়, এরা চেঞ্জ করলেও কি চেঞ্জ হচ্ছে না, রৈখিক ভরবেগ এদের সাথে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ লিনিয়ার মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। লিনিয়ার মোমেন্টাম চেঞ্জ হলেও দেখা যাচ্ছে কি হচ্ছে না, এই যে কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার ভেলোসিটি, এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না। তাহলে কি চেঞ্জ হচ্ছে দেখো, এরিয়াল ভেলোসিটি সমান কেপলারের সেকেন্ড ল অনুযায়ী, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে, কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে, লিনিয়ার মোমেন্টাম অলসো চেঞ্জ হচ্ছে, কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম অর্থাৎ কৌণিক ভরবেগ সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। চলো এরপর থার্ড কোশ্চেন, যে একটি সরল দোলককে পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাওয়া হলো। সরল দোলককে, সিম্পল হারমোনিক মোশনের এটা প্রবলেম। তো সিম্পল হারমোনিক মোশনের আমরা সূত্রটা এখানে ইউজ করব, তার দোলনকাল বাড়বে না কমবে সেটা আমাদের দেখতে হবে। দেখো সরল দোলকের দোলনকাল বা পর্যায়কাল আমরা কি জানি, পর্যায়কাল t ইকুয়ালস টু 2π ইন্টু √L/g। এই যে L, তাহলে √L/g, ও হ্যাঁ ঠিক আছে, তাহলে টিটা কি হচ্ছে না জি এর সঙ্গে তার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবার চাঁদে অভিকর্ষ ত্বরণ ধরে নিলাম জি ড্যাস্ট এবং সেখানে দোলনকাল ধরে নিলাম টি ড্যাস্ট। এখন টি জি এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি টি ড্যাস্ট বাই টি ইকুয়ালস টু √g/g ড্যাস্ট। এবার চাঁদে অভিকর্ষ ত্বরণ পৃথিবী অপেক্ষা কম, তাহলে জি ড্যাস্ট বাই জি <1, তাহলে এই জি ড্যাস্ট বাই জি যদি <1 হয়, এটা তাহলে >1 হবে। এটা যদি >1 হয় তাহলে দেখো এখান থেকে টি ড্যাস্ট টি যেটা আমরা পাচ্ছি। ওকে, তাহলে যদি টি হয় অর্থাৎ পৃথিবীর থেকে পর্যায়কাল যদি বাড়ে, তখন কি হবে আলটিমেটলি দোলনকাল বাড়বে। ওকে, দোলনকাল বাড়বে। চলো এবার আসছি পরের কোশ্চেনে, পৃথিবী ও চন্দ্রপৃষ্ঠে মুক্তিবেগের মান কি একই? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তোমাদের বারে বারে বলছি দেখো, এটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপ এবার পরীক্ষা হবে। তো এমসিকিউ তোমরা পড়ে এসেছো, এমসিকিউর সময় তোমরা ডিটেলসে লেখাটার প্রয়োজন হয়নি, সেখানে তোমরা অপশন চুজ করছো, কিন্তু এখানে কিন্তু কিভাবে লিখতে হবে সেটা বারে বারে বলছি। এবং
তোমাদের পার্টিকুলার 2 নম্বরের জন্য কিভাবে লিখতে হবে বা 1 নম্বরের জন্য কিভাবে লিখতে হবে বা 3 নম্বরের জন্য অঙ্কগুলো কিভাবে করতে হবে সেগুলো ডিটেলসে কিন্তু আলোচনা করা আছে। এবং যাদের মনে হচ্ছে যে এই টোটাল সিরিজটা তোমরা পিডিএফের আকারে চাও, তোমরা নিচে ডেসক্রিপশন লিঙ্কে যাবে, সেখানে এই সিরিজের একটা পিডিএফ কোর্স দেওয়া আছে, সেটা তোমরা নিতে পারো। ওকে, তো চলো, মুক্তিবেগের রাশিমালা থেকে আমরা কি পাচ্ছি? VE = √2/g × r, অর্থাৎ এই যে ভিটা কার সঙ্গে সমানুপাতিক? না, √g এর সাথে সমানুপাতিক। তাহলে মুক্তিবেগ অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভর করে, অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। এইবার অভিকর্ষজ ত্বরণ কি একই পৃথিবী ও চন্দ্রপৃষ্ঠে? যেহেতু পৃথিবীর সাপেক্ষে চাঁদের অভিকর্ষজ ত্বরণ কম, তাহলে মুক্তিবেগও কম হওয়া উচিত, তাই তো? যেহেতু এর সাথে সমানুপাতিক, √g এর সাথে সমানুপাতিক, তাহলে যেহেতু জি এর মান চাঁদে কম, তাহলে ভি এর মানও কম হবে, অর্থাৎ মুক্তিবেগের মানও কম হবে। তাহলে মুক্তিবেগের মান কম, এটা আমরা উত্তরের সপক্ষে যুক্তি দিলাম। এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। ওকে, এটা এক্সট্রা দেওয়া আছে, এটা উত্তরের সাথে না লিখলেও হবে। এই ইনফরমেশনটা দেওয়া আছে কেন? যদি তোমাদের কোনো প্রবলেমে লাগে বা যদি চায়। পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ কত? 11.2 কিলোমিটার/সেকেন্ড, আর যেটা চন্দ্রপৃষ্ঠে মুক্তিবেগ প্রায় 2.4 কিলোমিটার/সেকেন্ড। বুঝতে পারলে? চলো, এরপর আসছি আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, যে ভূপৃষ্ঠের কাছাকাছি পরিক্রমণরত কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগের সঙ্গে মুক্তিবেগের সম্পর্ক কি? ওকে, দেখো এইটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেনে কি বলা আছে দেখো, যে ভূপৃষ্ঠের কাছাকাছি পরিক্রমণরত কৃত্রিম উপগ্রহের, এটা যদি পৃথিবী হয়, এর কাছাকাছি পরিভ্রমণরত যদি কোনো কৃত্রিম উপগ্রহ থাকে, তাহলে সেই কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগের সঙ্গে মুক্তিবেগের সম্পর্ক কি? দেখো, আমরা তো জানি মুক্তিবেগ সমান কি হয়? V = √2/g × r, যেটা 11.2 কিলোমিটার/সেকেন্ড জেনারেলি। এবার দেখো, ভূপৃষ্ঠের খুব কাছাকাছি পরিভ্রমণরত কোনো কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগ কত? এটাও আমরা বের করেছি ক্যালকুলেশন করে, V = √2/g × r। তাহলে দেখো, দুটোর মধ্যে রিলেশন কি হবে? এখানে কি হচ্ছে যে √2 × √2/g × r, তার মানে √2 × v, তাই তো? সেটাই আমরা পেয়েছি। দেখো, এটাই আমরা পেয়েছি। তাহলে V = v/√2, VE/√2। তাহলে v এর মান কত? v এর মান তো আমরা জানি 11.2 কিলোমিটার/সেকেন্ড। ওকে, তো তাকে √2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত? এই মানটা পাচ্ছি। দেখো, যেহেতু তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে বলা নেই, তোমাদের ক্যালকুলেটর কিন্তু ইউজ করা যাবে না, তাই তোমরা কিন্তু যদি এই রিলেশানটা রাখো, তবেই কিন্তু তোমরা ফুল নম্বর এখানেই পেয়ে যাবে। এবার যারা পারবে মুখে মুখে এই প্রবলেমটা করতে পারো, কিন্তু এটা না করলেও যদি এতটা পর্যন্ত তোমরা করো, তাহলেও কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। এই জন্য তোমরা দেখবে, যেহেতু ক্যালকুলেটর ইউজ নেই, আমার ম্যাক্সিমাম প্রবলেমগুলো, অনেক প্রবলেমগুলো আমি কিন্তু লাস্টের অ্যান্সারটা করিনি, কিন্তু যতটা পর্যন্ত ক্যালকুলেটর না ইউজ করে করা যায়, ততটা পর্যন্ত অলরেডি প্রত্যেকটা প্রবলেম করা হয়েছে, এবং ওই অতটা পর্যন্ত করলেই কিন্তু তোমরা ফুল নম্বর পাবে, কোনো সন্দেহের অবকাশ নেই এখানে। তো চলো, এরপর আসছি আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলা আছে দেখো, ভূসমলয় উপগ্রহ কি? আমরা এমনি স্যাটেলাইট তো দেখেছি বা সেটা সম্বন্ধে জেনেছি, বা জিও স্টেশনারি স্যাটেলাইটটা কি, বা এই ভূসমলয় উপগ্রহে কোনো বস্তুর ওজন কত? প্রথমে দেখি জিও স্টেশনারি স্যাটেলাইটটা কি বা ভূসমলয় উপগ্রহ। দেখো, একটা কৃত্রিম উপগ্রহকে নিরক্ষীয় তলে অবস্থিত একটি বৃত্তাকার কক্ষপথে এমনভাবে স্থাপন করা হলো, এটা ভালো করে লক্ষ্য করো, নিরক্ষীয় তলে। ওকে, এটা ভালো করে, নিরক্ষীয় তলে এটাকে একটা বৃত্তাকার কক্ষপথে, এটা বৃত্তাকার কক্ষপথ, এগুলো ভালো করে লক্ষ্য করবে। এই ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে, তোমরা নিজের মতো করে উত্তর লিখে দিলে কিন্তু হবে না, তোমাদের এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো অবশ্যই তোমাদের ওখানে দিতে হবে। আচ্ছা, এমনভাবে স্থাপন করা হবে যাতে উপগ্রহটিও পৃথিবীকে পশ্চিম থেকে পূর্ব দিকে, ভালো করে লক্ষ্য করো, যেহেতু পৃথিবীও ঘুরছে সূর্যের চারদিকে এবং পৃথিবী নিজেও ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে, সে একই দিকে ঘুরবে এবং 24 ঘন্টায় একবার আবর্তন করবে। তবে পৃথিবী থেকে দেখলে কি মনে হবে? উপগ্রহটিকে নিরক্ষরেখার উপর স্থির মনে হবে। কি? নিরক্ষরেখার উপর একটা স্থানে স্থির মনে হবে। অর্থাৎ দেখো, এই ধরে নাও পৃথিবী ঘুরছে এদিকে, এবার এই নিরক্ষীয় তল বরাবর একটা হাইটে
এই স্যাটেলাইটটাকে স্থাপন করা হয়েছে। এবার পৃথিবী ঘুরতে 24 ঘন্টা টাইম লাগছে, এর ঘুরতেও যদি 24 ঘন্টা টাইম লাগে, এরও ঘুরতে যদি 24 ঘন্টা সময় লাগে, তাহলে কি মনে হবে এই স্থানে যে থাকবে সে সবসময় তার মাথার উপর এই স্যাটেলাইটটাকে স্থির দেখতে পাবে। অথবা যে কোনো জায়গা থেকে এ যদি একে এভাবেই দেখে, এরকমভাবেই সারাক্ষণ একে দেখতে থাকবে এই 24 ঘন্টা বরাবর। বোঝা গেল? এরূপ কৃত্রিম উপগ্রহকে কি বলা হয় না এই ভূসমলয় উপগ্রহ। এবং এই যে কক্ষপথটা, এই কক্ষপথটাকে বলা হয় পার্কিং অরবিট। আমরা জানি যেখানে আমরা গাড়ি রাখি তাকে বলা হয় পার্কিং লট যেখানে রাখা হয়, বা পার্কিং প্লেস, পার্কিং জোন। তো এই অরবিটে যেহেতু এটাকে পার্কিং করা হয় বা একে রাখা হয়, ওই জন্য এই অরবিটটাকে বলা হবে পার্কিং অরবিট, ওকে, বা পার্কিং কক্ষপথ। এবং যেটা আরেকটা প্রশ্ন ছিল, দেখো যে ভূসমলয় উপগ্রহে কোনো বস্তুর ওজন কত, ওকে, সেটা দেখো ভূসমলয় উপগ্রহে কোনো বস্তুর ওজন কিন্তু 0 হবে, ওকে। কেন এটা হয় দেখো, এর আগে আমরা একটা কোশ্চেন আলোচনা করেছি যে কৃত্রিম উপগ্রহে কেন কোনো বস্তুর ওজন 0 হয়, সেটা তোমরা চেক করে নাও কোশ্চেনটা আরেকবার। তো চলো এরপর আসছি নেক্সট কোশ্চেন বলেছে দেখো যে ভূসমলয় উপগ্রহ, ওকে, ভূসমলয় উপগ্রহ এবং মেরু উপগ্রহের ব্যবহার লেখো। এর আগে আমরা পড়লাম জিওস্টেশনারি স্যাটেলাইট, আরেকটা হচ্ছে মেরু উপগ্রহ, অর্থাৎ মেরু প্রদেশে যে উপগ্রহ থাকে, অর্থাৎ পোলার স্যাটেলাইট, ওকে, জিওস্টেশনারি স্যাটেলাইট এবং পোলার স্যাটেলাইট। তো চলো ভূসমলয় উপগ্রহের কি কি ব্যবহার আমরা জেনে নিই। ফার্স্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আচ্ছা শুধু ফার্স্টেরটা ভেরি ইম্পর্টেন্ট নয়, এই যে ভূসমলয় উপগ্রহ জিওস্টেশনারি স্যাটেলাইট, এটা আজকালকার দিনে যে আমরা এত টেকনোলজির যুগে আছি, এসব কিছুই সম্ভব হতো না যদি এই জিওস্টেশনারি স্যাটেলাইট বা পোলার স্যাটেলাইট এগুলো না থাকতো, ওকে। তো দেখো আবহাওয়ার পূর্বাভাস ও পর্যবেক্ষণ, অর্থাৎ ওয়েদার আপডেট। দেখো আমরা এখন প্রায় দেখেছি যে ওয়েদার আপডেটে বলা হচ্ছে যে আর কয়েকদিন পরে এই ঝড় আসছে, বা আর কয়েক ঘন্টার মধ্যে এই নিম্নচাপ শুরু হচ্ছে, বা আর কয়েক ঘন্টার আর কোথাও হয়তো ভূমিকম্প হতে পারে। তো এসব সম্ভাবনা আমরা কোথা থেকে পাচ্ছি? এই যে জিওস্টেশনারি স্যাটেলাইট বা ভূসমলয় উপগ্রহ, এটার দ্বারা আমরা পাচ্ছি। এছাড়া দেখো টেলিভিশন বা রেডিও সম্প্রচার, দেখো বর্তমান দিনে সবার বাড়িতে টেলিভিশন আছে বা যে রেডিও সম্প্রচার হচ্ছে, এবং সেটা কি লাইভ অ্যান্ড রেকর্ডেড ব্রডকাস্টিং। যখন কোনো লাইভ পডকাস্টিং হচ্ছে বা লাইভ যখন ব্রডকাস্টিং হচ্ছে বা রেকর্ডেড ব্রডকাস্টিং হচ্ছে, প্রত্যেকটা জিনিসই আমরা কার মারফত পাচ্ছি? এই ভূসমলয় উপগ্রহ মারফত পাচ্ছি। ধরো কোথাও লাইভ খেলা চলছে, সে ক্রিকেট খেলা হোক বা ফুটবল খেলা হোক, হ্যাঁ, তো এই যে খেলাগুলো চলছে আমরা লাইভ দেখতে পাচ্ছি। আচ্ছা রেকর্ডেড ব্রডকাস্টিং, ধরো কোনো খেলা হয়ে গেছে, সেটা হাইলাইট চলছে, ওকে, কোনো ধরো খেলার হাইলাইট চলছে, সেই হাইলাইটগুলো আমরা দেখতে পাচ্ছি। কোনো সিনেমা দেখতে পাচ্ছি, কি কোনো সিনেমা ব্রডকাস্টিং হচ্ছে, বা কোনো সিরিয়াল বা রিয়েলিটি শো যেগুলো হয়ে গেছে রেকর্ডিং, সেগুলো ব্রডকাস্টিং, বা কোনো নিউজ সাধারণত লাইভ হয়, এছাড়াও ব্রডকাস্টিংও হয়। তো লাইভ নিউজগুলো আমরা কি করছি? আমরা সবসময় দেখতে পাচ্ছি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টেলিকমিউনিকেশান বা টেলিযোগাযোগ। আজকালকার দিনে দেখো পৃথিবীর এক প্রান্ত থেকে বসে আরেক প্রান্তে আমি কথা বলতে পারছি ডাইরেক্ট, আমি তাদের মধ্যে অডিও ভিডিও কথা বলতে পারছি, ওকে। তো সেই যে সব কিছু, আজকে সবার হাতে একটি করে মোবাইল আছে, এই যে মোবাইলের জন্য যে কমিউনিকেশানটা লাগবে বা যে সিগন্যালটা লাগবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে কার উপর? এই ভূসমলয় উপগ্রহের উপর। আচ্ছা এরপর আসছি মেরু উপগ্রহ। ভূপৃষ্ঠের খুব নিকটবর্তী এই পোলার স্যাটেলাইটকে স্থাপন করা হয়, এবং এই ভূসমলয় উপগ্রহ অপেক্ষা এর সম্প্রচার বিলম্ব বা ট্রান্সমিশন ডিলে খুব কম হয়, প্রায় 0.1 সেকেন্ড। আচ্ছা এবার তোমরা বলবে যে স্যার সম্প্রচার বিলম্ব বা এই যে ট্রান্সমিশন ডিলে যেটা বললেন এটা কি? ওকে দেখো কোথাও খেলা হচ্ছে, সেটা লাইভ ব্রডকাস্ট চলছে, ওকে। ধরো কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে, শো হচ্ছে, ওকে, শো হচ্ছে। তো এখানে আমার স্যাটেলাইট আছে পৃথিবীর ওপর, ওকে। তো প্রথমে এখান থেকে সিগন্যালটা স্যাটেলাইটে যাচ্ছে, এবার স্যাটেলাইট থেকে আমাদের কি হচ্ছে না, আমাদের সেখানে আমরা দেখছি টিভি হোক বা রেডিও হোক, যা হোক, সেখানে সিগন্যালটা আসছে। তো সিগন্যালটা এভাবে আসে। এবার দেখো এটা যদি
ভূসমলয় উপগ্রহ হয়। কৃত্রিম জিওস্টেশনারি স্যাটেলাইটের ক্ষেত্রে এই ট্রান্সমিশন ডিলেটা 0.25 সেকেন্ড, এবং কার ক্ষেত্রে না পোলার স্যাটেলাইটের ক্ষেত্রে এটা হচ্ছে 0.01 সেকেন্ড। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ ট্রান্সমিশন ডিলে, যেটা জিওস্টেশনারি স্যাটেলাইটের 1/4 সেকেন্ড ট্রান্সমিশন ডিলে। বুঝতে পারছো? এই জন্যেই এটাকে কি করা হয় না এই মেরু প্রদেশে পোলার স্যাটেলাইটটা খুব উপযোগিতা বেশি। আচ্ছা চলো এরপর আসছি পরের কোশ্চেনে, যে ভূসমলয় উপগ্রহের অসুবিধাগুলি উল্লেখ করো। দেখো আমরা ভূসমলয়ের উপগ্রহের ব্যবহারগুলো দেখেছি, এবার আমরা অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজগুলো আমরা দেখব। দেখো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছতে 1/4 সেকেন্ড সময় ট্রান্সমিশন ডিলে হয়, যেটা আমরা এখনই আলোচনা করলাম। ওয়ান ওয়ে ব্রডকাস্টিংয়ে কিছু সমস্যা না হলেও যখন লাইভ বা মোবাইলের কথোপকথন হচ্ছে তখন কিন্তু প্রবলেম হয়। কিসে? লাইভ ব্রডকাস্টিং বা মোবাইলে। ওকে, আচ্ছা এইবার 2 নম্বর পয়েন্ট আসছে। দেখো এই উপগ্রহ নিরক্ষীয় তলে থাকায় মেরু অঞ্চলে ঠিকঠাক কাজ করে না, তাই তো? এবং এই জন্যই কি পরে আমরা কি দেখেছিলাম, এই জন্যই কিন্তু পোলার স্যাটেলাইটটা ইউজ করা হয়েছিল। বুঝতে পেরেছ? আচ্ছা এবার একটা জিনিস দেখো, এই যে এগুলো কি হয়, আকারে অনেক বড় হয় এবং উৎক্ষেপণ এদের ব্যয়বহুল হয়, কস্টলি। ওকে, এটা কস্টলি হয় এবং আকারে অনেক বড় হয়। আচ্ছা এগুলো এর ক্ষেত্রে কিছু আমরা অসুবিধা দেখলাম। তোমরা যদি পিডিএফটা চাও, পিডিএফ লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা কোর্সটা নিয়ে নেবে, তোমরা লাইফ টাইম অ্যাক্সেস পাবে। ওকে, তো চলো পৃথিবীর পরের কোশ্চেনে আসছি। পৃথিবীর খুব নিকটবর্তী উপগ্রহের পর্যায়কাল কত? খুব নিকটবর্তী উপগ্রহের পর্যায়কাল কত? এবং কৃত্রিম উপগ্রহের শক্তি কমতে থাকলে তার প্রদক্ষিণ বেগ বাড়তে থাকে কেন? ওকে, তাহলে এবার দেখো খুব নিকটবর্তী উপগ্রহের পর্যায়কাল দেখো T=2π√L/g হয়, তাই তো? 2π√, কি জানি, T=2π√L/g। এবার ধরে নাও এই পৃথিবীর থেকে খুব নিকটে, সাপোজ এইরকম, তো এই ক্ষেত্রে তার এলটা কি? এলটা হলো দেখো আর এর সমান, তাই তো? এক্ষেত্রে এল হলো আর এর সমান, তাই আমরা লিখতে পারি T=2π√R/g। এবার আমরা জানি আর এর মান জানি, জি এর মান জানি। ওকে, সেখান থেকে আমরা পাচ্ছি T=84 মিনিট অ্যাপ্রক্সিমেট, অর্থাৎ 1 hour 24 মিনিট। ওকে, তো তোমরা 84 মিনিট লিখলেও হবে, কোনো অসুবিধে নেই। আচ্ছা এবার বলেছে যে কৃত্রিম উপগ্রহের শক্তি কমতে থাকলে তার প্রদক্ষিণ বেগ বাড়তে থাকে কেন, তাই তো? দেখো উপগ্রহের মোট যান্ত্রিক শক্তি তো ধ্রুবক, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি ধ্রুবক। এখন কোনো কারণে যদি ওই উপগ্রহের কি হয়, স্থিতিশক্তি কমতে থাকে, তাই তো? অর্থাৎ স্থিতিশক্তি কমতে থাকে মানে কি, পৃথিবী থেকে উপগ্রহের দূরত্ব কমতে থাকবে, এই জন্যই স্থিতিশক্তি কমতে থাকবে। তাহলে যান্ত্রিক শক্তি সংরক্ষণ যদি মানতে হয় তাহলে কি স্থিতিশক্তি কমছে মানে তাকে কাইনেটিক এনার্জি বাড়বে। এটা যদি কমতে থাকে তাহলে কাইনেটিক এনার্জি কি বাড়তে থাকবে, কারণ যেহেতু এই যান্ত্রিক মোট শক্তি ধ্রুবক, তা এটা কমলে এটা অটোমেটিক্যালি বাড়তে থাকবে। তাহলে কাইনেটিক এনার্জি যদি বাড়তে থাকে, অর্থাৎ গতিশক্তি যদি বাড়তে থাকে, তাহলে অবশ্যই তার প্রদক্ষিণ বেগ বাড়তে থাকবে, তাই তো? ওকে, চলো এরপর আসছি আমরা এই সেটের লাস্ট কোশ্চেনে, যে উপগ্রহের গতি কেপলার সূত্র কি মান্য করে? উপগ্রহের যে গতি আমরা তো প্রথমে দেখেছি যে কেপলারস ল, প্ল্যানেটারি মোশন কি কি, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। তো এবং পৃথিবীর চারদিকে আবর্তনরত কৃত্রিম উপগ্রহের মোট শক্তি ধনাত্মক নাকি ঋণাত্মক, সেটা আমাদের জানতে হবে। তো এটা শর্ট কোশ্চেন, এটা ধরে নাও এটা 2 নম্বরের কোশ্চেন, 1+1 1+1। ওকে, তো উপগ্রহের গতি সর্বদা কেপলারের সূত্র মান্য করে চলে, এটা তোমরা জেনে নাও। এবং এই জন্যই আমরা কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশনটা আমরা প্রথমে দেখেছি। এবং পৃথিবীর চারদিকে আবর্তনরত কৃত্রিম উপগ্রহের মোট শক্তি
ঋণাত্মক। দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। তো চলো আজকের কোশ্চেনগুলো আশা করি আলোচনা করলাম, এবং যে কোশ্চেনটা তোমাদের ওয়ার্কশিট হিসেবে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই সেটা করবে, কারণ কোশ্চেনের অ্যান্সারটা আলোচনা করে দেওয়া হয়েছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।